ফাইনালি কার্ভ ডিসপ্লে যুক্ত 256 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসা 16 জিবি র্যামের itel S23 Plus স্মার্টফোনটা বাংলাদেশে অবিশ্বাস্য প্রাইসে লঞ্চ হয়ে গেল। আর আমি জানি যে আপনারা অনেকেই এই ফোনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলেন, যদিও কিনা আনঅফিশিয়াল ভাবে 25 থেকে 30,000 টাকায় এর ইন্ডিয়ান ভেরিয়েন্টটা সেল হচ্ছিল। তারপরও আনঅফিশিয়াল থেকেও এবার অফিশিয়াল ভাবে খুব কম প্রাইসে লঞ্চ করা হয়েছে itel S23 Plus ফোনটাকে বাংলাদেশের মার্কেটে। সো ফোনটা কেমন প্রাইসে লঞ্চ করা হলো আর আদৌ কি ভালো হবে আপনার জন্য এই ফোনটা, সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। গাইজ, ফার্স্ট অফ অল এই ফোনটার ডিজাইন দেখে মনে হবে যে অ্যাপলের কোনো স্মার্টফোন, তবে নাম শুনে মনে হবে এটা স্যামসাং এর একটা ডিভাইস। কিন্তু এর ফ্রন্ট লুকটা দেখলে আপনারা OnePlus এর ভাইব পেয়ে যাবেন। তবে যখন কিনা ইউজ করবেন তখন এর সফটওয়্যার দেখলে মনে হবে Infinix এর সফটওয়্যার ইউজ করা হয়েছে। তো এতগুলো ফোন থেকে ইন্সপিরেশন নিয়েই itel S23 Plus স্মার্টফোনটাকে তৈরি করেছিল itel। এই ফোনটার সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে, তবে মেজর কিছু প্রবলেমও রয়েছে, সেটা সম্পর্কে জানাচ্ছি। তবে তার আগে এর প্রাইসিংটা রিভিল করে দেই। itel S23 Plus স্মার্টফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা, যেখানে কিনা 16 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হয়, তার সাথে 256 জিবির হিউজ ইন্টারনাল মেমোরি রয়েছে। এই ভেরিয়েন্টটা বাংলাদেশের মার্কেটে 19,999 টাকায় লঞ্চ করা হয়েছে। মানে এই প্রাইসের সাথে এই ডিভাইসটা আসার পরে আমি বুঝতে পারছি না যে কাঁদবো নাকি হাসবো, বিকজ অ্যারাউন্ড 20,000 টাকা বাজেটে এই ফোনটাতে আপনারা পাবেন না 120 হার্জের ডিসপ্লে। 120 হার্জকে বাদ দিন, এখানে 90 হার্জের ডিসপ্লেকেও পাওয়া যাবে না। যদিও কিনা মারাত্মক লেভেলের কার্ভ ডিসপ্লের সাথে আসে এই ফোনটা, যেটা কিনা এই বাজেটে আর কোনো স্মার্টফোন ব্র্যান্ডই প্রোভাইড করতে পারবে না। তবে এই ডিসপ্লেটা কিন্তু একদম আহামরি টাইপের ডিসপ্লে নয়। এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে প্রায় 500 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে, যেটা কিনা রোদের আলোতে অতটা ভালোভাবে কাজ করবে না। মানে রোদের আলোতে অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ডিসপ্লে থেকে আপনারা পর্যাপ্ত আলো পাবেন না। তাছাড়া হায়ার রিফ্রেশ রেট না থাকায় অনেকটা ল্যাগি আর স্লোই মনে হবে এই ফোনটার ডিসপ্লেকে। আর 120 হার্জ অথবা 90 হার্জকে না দিতে পারার একটাই কারণ হতে পারে, আর সেটা হচ্ছে গিয়ে এর চিপসেট। ফুল এইচডি রেজলিউশনের সাথে হায়ার রিফ্রেশ রেটকে এই ফোনটার চিপসেট সমর্থন করেই না। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিতে ভোলেনি itel, সেটার জন্য তাদেরকে প্রশংসিত করা উচিত। সো চিপসেট সম্পর্কে বলছিলাম, 10,000 টাকা দামের ফোনের চিপসেটকে ইউজ করেছে itel তাদের 20,000 টাকা দামের স্মার্টফোনে। ইউনিসকের T616 এই চিপসেটটা 10 থেকে 12 অথবা 13,000 টাকা দামের ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন আপনারা পেয়ে যাবেন। আর সেই ফোনগুলোও কিন্তু 4 থেকে 8 জিবি র্যাম অফার করে। তো শুধুমাত্র এই ডিসপ্লের কারণেই এত বেশি দাম রেখেছে itel তাদের স্মার্টফোনটির। তো এই চিপসেটটার জন্য রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে ফোনটা থেকে অতটা ভালো সাপোর্ট আপনারা পাবেন না। মানে 20,000 টাকা দামের একটা স্মার্টফোন থেকে যেমন পারফরমেন্সটা পাওয়া উচিত তেমনটা তো পাবেনই না, এবং হতে পারে যে 2-3 মাস পরে ফোনের মধ্যে বেশি ল্যাগের দেখা পাওয়া যেতে পারে হেভি অ্যাপ ইউজ করলে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা টিকটকের মতো অ্যাপগুলো। আর গেম খেলার ক্ষেত্রে এই ফোনটা একদমই ভালো হবে না। হ্যাঁ, টুকটাক গেমিং আপনারা করতে পারবেন। PUBG গেমটা ইনস্টল করলে 40 FPS এর মতো টেনে টুনে আউটপুট দিয়ে দেবে। আর ভালো বিষয় হচ্ছে গিয়ে এখানে জাইরো সেন্সরও রয়েছে। তবে আমি সাজেস্ট করব, যদি কেউ ফোনটা কিনে থাকেন তাহলে অবশ্যই গেম খেলা থেকে বিরত থাকবেন। যতই কিনা 8 জিবি 16 জিবি র্যাম দেওয়া হোক না কেন, সেটা মাল্টিটাস্কিং এ হয়তো কিছুটা হেল্প করবে, কিন্তু পারফরমেন্সে অতটা হেল্প করবে না। তবে হ্যাঁ, এই ফোনটার 256 জিবির ইন্টারনাল মেমোরিটা অনেক কাজে আসবে যাদের কিনা অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয়। তবে এখানে কোনো এসডি কার্ডকে ইউজ করার সুবিধা থাকছে না। 2টা 4G সিমকে আপনারা ইউজ করতে পারবেন এবং 6.78 ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, প্রথম দেখায় কেউই মনে করতে পারবে না যে এই ফোনটা 20,000 টাকায় লঞ্চ করা হয়েছে। তবে এর ইন্টারনাল স্পেসিফিকেশন অতটাও ভালো নয়, মানে 10-12 হাজার টাকা দামের স্মার্টফোনের মতো। আর হ্যাঁ, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা রয়েছে, তার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও পাওয়া যাবে। তাছাড়া ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে itel, যেটা কিনা মোটামুটি ভালোই রেজাল্ট দিয়ে দেবে। তবে আপনারা আবার এটা ভাববেন না যে 20,000 টাকা দামের অন্য সকল ফোন থেকে এর ক্যামেরাটা ভালো হবে। যেহেতু এই ফোনটার চিপসেটটা কিছুটা দুর্বল, তার পাশাপাশি ফোনের সফটওয়্যারটা অতটা ভালোভাবে অপটিমাইজ করা নেই, তাই ক্যামেরা সেকশনে 15 থেকে 16,000 টাকা দামের ফোনের মতোই একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। এছাড়া এই ফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার নেই, তাছাড়া নেই কোনো হেডফোন জ্যাকের গর্ত। সর্বপ্রথমে বললাম যে ফোনের তালা খোলার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তাছাড়া ওয়াইফাই ব্লুটুথের নর্মাল ভার্সনগুলোকে ইউজ করা হয়েছে এবং ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিডটা আপনারা পেয়ে যাবেন।
সো গাইস, আমার কাছে পার্সোনালভাবে মনে হয় যে আইটেল S23 প্লাস স্মার্টফোনটার 6128GB ভেরিয়েন্ট লঞ্চ করা উচিত ছিল আইটেলের। যদিও কিনা এইরকম কোনো ভেরিয়েন্ট ইন্ডিয়া সহ অন্য কোনো জায়গায় লঞ্চ করেনি তারা, তারপরও 6128GBর ভেরিয়েন্টটা 15 থেকে 16,000 টাকা লঞ্চ করলে সবচেয়ে ভালো হতো। বিকজ 8GB র্যাম 256GBর ইন্টারনাল মেমোরি দিন শেষে যারা কিনা এই ফোনটা কিনবেন তাদের কখনই প্রয়োজন হবে না, বিকজ এই ফোনটার চিপসেটটা খুবই দুর্বল। তারপরও যেহেতু তারা 256GBর ভেরিয়েন্টটা লঞ্চ করেছে, সেটার প্রাইসও 17,000 টাকা রাখলে অথবা 17,500 টাকা রাখলে সবচেয়ে বেস্ট হতো। কার্ভ অ্যামোলেড ডিসপ্লের জন্য হয়তো অনেকেই এই ফোনটা পারচেস করতে চাইতো। তাছাড়া কার্ভ ডিসপ্লের ফোন কিনলে কিন্তু আপনারা স্ক্রিন প্রোটেক্টর খুব সহজে পাবেন না, এবং একবার যদি এই ফোনটার ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে সেটা ঠিক করাতেই 10-15 হাজার টাকার মতো খরচ হয়ে যেতে পারে, বিকজ এখানে কোনো ফ্ল্যাট এলসিডি প্যানেলের ডিসপ্লে আপনারা লাগাতে পারবেন না যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ঠিক অরিজিনাল অ্যামোলেড প্যানেলের কার্ভ ডিসপ্লেটাই লাগাতে হবে। সো ওভারঅল বলতে গেলে এটা থেকে অনেক ভালো ভালো এবং পাওয়ারফুল স্মার্টফোন রয়েছে 20,000 টাকায়। সেই ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।